সক্রেটিস সক্রেটিসের বাবা সফরনিকাস ছিলেন একজন স্থপতি। পাথরের নানা মূর্তি গড়তেন। মা ফেনারেট ছিলেন ধাত্রী। পিতামাতা দুজনেই দুই পেশায় নিযুক্ত থাকলেও সংসারে অভাব লেগেই থাকত। তাই ছেলেবেলায় পড়াশোনার পরিবর্তে পাথর কাটার কাজ নিতে হলো। কিন্তু অদম্য জ্ঞানস্পৃহা সক্রেটিসের। যখন যেখানে যেটুকু জানার সুযোগ পান সেইটুকু জ্ঞান সঞ্চয় করেন। এমনি করেই বেশ কয়েক বছর কেটে গেল। একদিন ঘটনাচক্রে পরিচয় হলো এক ধনী ব্যক্তির সঙ্গে। তিনি সক্রেটিসের ভদ্র ও মধুর আচরণে, বুদ্ধিদীপ্ত কথাবার্তায় মুগ্ধ হয়ে তার পড়াশোনার দায়িত্ব নিলেন। পাথরের কাজ ছেড়ে সক্রেটিস ভর্তি হলেন অ্যানাক্সগোরাস নামে এক গুরুর কাছে। কিছুদিন পর কোনো কারণে অ্যানাক্সগোরাস আদালতে অভিযুক্ত হলে সক্রেটিস আরও এক ক্লাসের শিষ্য হলেন। এই সময় গ্রিস দেশ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। ফলে নিজেদের মধ্যে মারামারি, যুদ্ধবিগ্রহ, ক্ষমতার দ্বন্দ্ব লেগেই থাকত। দেশের প্রতিটি তরুণ, যুবক, সক্ষম পুরুষদের যুদ্ধে যেতে হতো। সক্রেটিসকেও অ্যাথেন্সের সৈন্যবাহিনীর সঙ্গে অ্যাম্পিপোলিস অভিযানে যেতে হলো। এই যুদ্ধে সাহসিকতার জন্য সমস্ত যোগদান করে তার মন ক্রমশই যুদ্ধের প্রতি বিরূপ হয়ে উঠল। চিরদিনের মতো সৈনিক বৃত্তি পরিত্যাগ করে ফিরে এলেন অ্যাথেন্সে। অ্যাথেন্স তখন জ্ঞান, গরিমা, ব্যবসা, বাণিজ্য, শৌর্য, বীর্যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। শিল্প, সাহিত্য, সংস্কৃতির এক স্বর্ণযুগ। এই পরিবেশে নিজেকে জ্ঞানের জগৎ থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না সক্রেটিস। তিনি ঠিক করলেন জ্ঞানের চর্চায়, বিশ্ব প্রকৃতির জানবার সাধনায় নিজেকে উৎসর্গ করবেন। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতরাশ সেরে বেরিয়ে পড়তেন। খালি পা, গায়ে একটা মোটা কাপড় জড়ানো থাকতো তার। কোনো দিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে, মন্দিরের চাতালে কিংবা কোনো বন্ধুর বাড়িতে। নগরীর যেখানেই লোকজনের ভিড় সেখানেই খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে। প্রাণ খুলে লোকজনের সঙ্গে কথা বলতেন, গল্প করতেন, আড্ডা দিতেন। মাঝে মাঝে প্রশ্ন করতেন। নিজে এমন ভাব দেখাতেন যেন তিনি কিছুই জানেন না, বোঝেন না। লোকের কাছ থেকে জানবার জন্যই প্রশ্ন করছেন। আসলে প্রশ্ন করা, তর্ক করা ছিল সে যুগের এক শ্রেণীর লোকেদের ব্যবসা। এদের বলা হতো সুফিস্ট। এরা পয়সা নিয়ে বড় বড় কথা বলতো। যারা নিজেদের পাণ্ডিত্যের অহংকার করত, বীরত্বের বড়াই করত, তিনি সরাসরি জিজ্ঞেস করতেন, বীরত্ব বলতে তারা কি বোঝে, পাণ্ডিত্যের স্বরূপ কী? তারা যখন কোনো কিছু উত্তর দিত তিনি আবার প্রশ্ন করতেন। প্রশ্নের পর প্রশ্ন সাজিয়ে বুঝিয়ে দিতেন তাদের ধারণা কত ভ্রান্ত, মিথ্যে অহমিকায় কতখানি ভরপুর হয়ে আছে তারা। নিজেদের স্বরূপ এইভাবে উদ্ঘাটিত হয়ে পড়ায় সক্রেটিসের উপর তারা সকলেই ক্রুদ্ধ হলেন। কিন্তু সক্রেটিস তাতে সামান্যতম বিচলিত হতেন না। নিজের আদর্শ, সত্যের প্রতি তার অবিচল আস্থা, সেই সাথে ছিল অর্থ সম্পদের প্রতি চরম উদাসীনতা। একবার তার বন্ধু অ্যালিসিভিয়াস তাকে বাসস্থান তৈরি করার জন্য বিরাট একখণ্ড জমি দিতে চাইলেন। সক্রেটিস বন্ধুর দান ফিরিয়ে দিয়ে সকৌতুকে বললেন, আমার প্রয়োজন একটি জুতার, আর তুমি দিচ্ছ একটি বিরাট চামড়া। এ নিয়ে আমি কি করব জানি না। পার্থিব সম্পদের প্রতি নিস্পৃহতা তার দার্শনিক জীবনে যতখানি শান্তি নিয়ে এসেছিল, তার সাংসারিক জীবনে ঠিক ততটাই অশান্তি নিয়ে এসেছিল। কিন্তু তার প্রতিও তিনি ছিলেন সমান নিস্পৃহ। তার স্ত্রী জ্যান্থিপি ছিলেন ভয়ঙ্কর রাগী মহিলা। সাংসারিক ব্যাপারে সক্রেটিসের উদাসীনতা তিনি মেনে নিতে পারতেন না। একদিন সক্রেটিস গভীর একাগ্রতার সাথে একখানি বই পড়ছিলেন। প্রচণ্ড বিরক্তিতে জ্যান্থিপি গালিগালাজ শুরু করে দিলেন। কিছুক্ষণ সক্রেটিসের স্ত্রীর বাক্যবাণে কর্ণপাত করলেন না, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য রক্ষা করতে না পেরে বাইরে গিয়ে আবার বইটি পড়তে আরম্ভ করলেন।
জ্যান্থেপি আর সহ্য করতে না পেরে এক বালতি পানি এনে তার মাথায় ঢেলে দিলেন। সক্রেটিস মৃদু হেসে বললেন, আমি আগেই জানতাম যখন এত মেঘ গর্জন হচ্ছে তখন শেষ পর্যন্ত এক পশলা বৃষ্টি হবেই। জ্যান্থেপি ছাড়াও সক্রেটিসের আরও একজন স্ত্রী ছিলেন, তার নাম মায়ার্থ। দুই স্ত্রী গর্ভে তার 3টি সন্তান জন্মগ্রহণ করেছিল। দারিদ্র্যের মধ্যে হলেও তিনি তাদের ভরণ পোষণে শিক্ষার ব্যাপারে কোনো উদাসীনতা দেখাননি। না, তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষার মধ্যেই মানুষের অন্তরের জ্ঞান পূর্ণ জ্যোতি উদ্ভাসিত হয়ে ওঠে। জ্ঞানের মধ্য দিয়েই মানুষ একমাত্র সত্যকে চিনতে পারে। যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে, সে আর কোনো পাপ করে না। অজ্ঞানতা থেকেই সমস্ত পাপের জন্ম। তিনি চাইতেন মানুষের মনের সেই অজ্ঞানতাকে দূর করে তার মধ্যে বিচার বুদ্ধিকে জাগ্রত করতে, যাতে তারা সঠিকভাবে নিজেদের কর্মকে নিয়ন্ত্রিত করতে পারে। তার লক্ষ্য ছিল আলোচনা জিজ্ঞাসার মধ্য দিয়েই সত্যকে উপলব্ধি করতে মানুষকে সাহায্য করা। কথার মধ্য দিয়ে তর্ক বিচারের পদ্ধতিকে দার্শনিকেরা আস্তি নাস্তিমূলক পদ্ধতি বা ডায়ালেকটিক মেথড নাম দিয়েছেন। সক্রেটিস এই পদ্ধতির সূত্রপাত করেছিলেন। পরবর্তীকালে তার শিষ্য প্লেটোর শিষ্য অ্যারিস্টটল সেই ধারাকে পরিপূর্ণরূপে বিকশিত করেছিলেন ন্যায়শাস্ত্রে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষভাগ থেকে পঞ্চম শতাব্দীর শেষার্ধ পর্যন্ত গ্রিক ছিল সভ্যতার স্বর্ণযুগ। এই যুগেই সক্রেটিসের জন্ম। কিন্তু তার যৌবনকাল থেকে এই সভ্যতার অবক্ষয় শুরু হয়। পরস্পরের সঙ্গে দীর্ঘ যুদ্ধ বিগ্রহের ফলে প্রত্যেকেরই প্রভাব প্রতিপত্তি কমতে আরম্ভ করে। গ্রিসের সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র অ্যাথেন্সও তার প্রভাব থেকে বাদ পড়ে না। শুধু অর্থনীতি নয়, সমাজ রাজনীতিতেও নেমে আসে বিপর্যয়। তর্কের মধ্য দিয়ে আলোচনার পথ ধরে মানুষের মধ্যে চিন্তার উন্মেষ ঘটানো, সত্যের পথে মানুষকে চালিত করা সক্রেটিসের আদর্শকে দেশের মানুষ সুনজরে দেখে না। তারা সক্রেটিসের সম্বন্ধে ভ্রান্ত ধারণা করল। তাছাড়া যারা ঐশ্বর্য, বীরত্ব, শিক্ষার অহংকারে নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত, সক্রেটিসের মুখোমুখি দাঁড়িয়ে তাদের এই অহংকারের খোলসটা খসে পড়ত। এইভাবে নিজেদের স্বরূপ উদ্ঘাটিত হয়ে পড়ায় অভিজাত শ্রেণীর মানুষেরা সক্রেটিসের ঘোর বিরোধী হয়ে উঠল। তাদের চক্রান্তে দেশের নাগরিক আদালতে সক্রেটিসের ঘোর বিরোধী অভিযোগ আনা হলো। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি অ্যাথেন্সের প্রচলিত দেবতাদের অস্তিত্ব অস্বীকার করে নতুন দেবতার প্রবর্তন করতে চাইছেন। দ্বিতীয়ত, তিনি দেশের যুব সমাজকে ভ্রান্ত পথে চালিত করছেন। তার বিরুদ্ধে অভিযোগের আরও দুটি কারণ ছিল। স্পার্টারের সঙ্গে 27 বছরের যুদ্ধে অ্যাথেন্সের পরাজয়ের ফলে দেশের ব্যবসা বাণিজ্যের বিরাট আঘাত এলো। অর্থনীতিতে মন্দা দেখা দিল। সেকালের ধর্মবিশ্বাসী মানুষেরা মনে করল নিশ্চয়ই দেবতাদের অভিশাপেই এই পরাজয়, আর এর জন্য দায়ী সক্রেটিসের ঈশ্বর বিদ্বেষী শিক্ষা। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলেও মেলিতুল, লাইকন, আনিতুস নামে অ্যাথেন্সের 3জন সম্ভ্রান্ত নাগরিক। এই অভিযোগের বিচার করবার জন্য আলোচনার সভাপতিত্বে 501 জনের বিচারক মণ্ডলী গঠিত হলো। এই বিচারক মণ্ডলীর সামনে সক্রেটিস এক দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন। তার বিরোধী পক্ষ কী বলেছিল তা জানা যায়নি, তবে সক্রেটিসের জবানবন্দি লিখে রেখে গিয়েছিলেন তার শিষ্য প্লেটো। এক আশ্চর্য সুন্দর বর্ণনায়, বক্তব্যের গভীরতায় এই রচনা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। বিচারে 281-220 ভোটে সক্রেটিসকে দোষী সাব্যস্ত করা হয়। সেই যুগে অ্যাথেন্সে কোনো অভিযুক্তকে দোষী ঘোষণা করা হলে তাকে দুটি শাস্তির মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতো। কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন তিনি নির্দোষ। তাই রায় ঘোষিত হওয়ার পর তিনি উত্তর দিলেন, হে অ্যাথেন্সের অধিবাসীগণ, আমার পক্ষ থেকে কি পাল্টা দণ্ড প্রস্তাব করব? আমার যা নেয়ত প্রাপ্য তাই নয় কি? আমি তোমাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে গিয়েছি, সে শুধু তোমাদের কল্যাণের জন্য। আমি আমার ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করার আগে চিন্তা করেছি অ্যাথেন্সের স্বার্থ। এইভাবে আমি তোমাদের উপকার করতে চেয়েছি। উপকারীকে সরকারি ব্যয় ভরণ পোষণের ভার গ্রহণ করা হোক, এই আমার শেষ ইচ্ছা।
সক্রেটিসের এই বক্তব্যে জুরিরা আরও ক্রুব্ধ হয়ে উঠল। তাদের ধারণা হলো সক্রেটিস তাদের ব্যঙ্গ করছেন। আরও অনেকে তাদের বিরুদ্ধে চলে গেল এবং বিচারে তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। সেই ভয়ঙ্কর রায় শুনে তিনি এতটুকু বিচলিত হলেন না। স্থির শান্তভাবে বললেন, এখন সময় হয়েছে আমাদের সকলকে চলে যাবার। তবে আমি যাব মৃত্যুর দিকে, তোমরা যাবে জীবনের দিকে। জীবন কিংবা মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারেন এর মাঝে শ্রেষ্ঠ কে। সক্রেটিসের বন্ধুদের মধ্যে ক্রিটো ছিলেন সবচেয়ে ধনী। তিনি কারারক্ষীদের ঘুষ দিয়ে সক্রেটিসকে অন্য দেশে পালিয়ে যেতে পরামর্শ দিলেন। কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন দেশের প্রত্যেক নাগরিকেরই দেশের আইন শৃঙ্খলা মেনে চলা কর্তব্য। বিচারালয়ের আদেশ উপেক্ষা করে অন্য দেশে পালিয়ে যাওয়ার অর্থ আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা। তাছাড়া এতে সকলের মনে এই ধারণা হবে যে সক্রেটিস সত্যি সত্যি অপরাধী। তাকে দোষী সাব্যস্ত করে বিচারকেরা ঠিক কাজই করেছেন। মৃত্যুর দিন সকালে শিষ্যরা একে একে উপস্থিত হলেন কারাগারে। তিনি গোসল করে ফিরে এলেন। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। মুহূর্তে মৃত্যুদূতের মতো দ্বারে এসে দাঁড়ালো জেলায় কর্মচারী। গভীর বেদনায় কাঁদতে কাঁদতে ঘোষণা করলো, সক্রেটিসের বিষপানের সময় হয়েছে। ক্রিটো বাইরে দাঁড়িয়ে থাকা রাজকর্মচারীদের দিকে ইঙ্গিত করতেই জল্লাদ কক্ষে প্রবেশ করলো, হাতে তার বিষের পাত্র। সক্রেটিস হাসি মুখে সেই পাত্র নিজের হাতে তুলে নিলেন। অকম্পিতভাবে শেষবারের মতো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, তারপরই সমস্ত বিষ পান করে নিলেন। জল্লাদের নির্দেশে ঘরের মধ্যে হাঁটতে আরম্ভ করলেন। ধীরে ধীরে বিষ তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো। পা দুটো ভারী হয়ে এলো। চলৎশক্তিহীন হয়ে বিছানায় শুয়ে পড়লেন। কাপড়ে মুখ ঢেকে দিলেন। কয়েক মুহূর্ত সব শান্ত, মৃত্যুর সব শান্ত। মৃত্যুর মধ্য দিয়ে সক্রেটিস যাত্রা করলেন অমৃতলোকে। তার মৃত্যুর পরেই অ্যাথেন্সের মানুষ ক্ষোভে দুঃখে ফেটে পড়ল। চারিদিকে ধিক্কার ধ্বনি উঠল। বিচারকদের দল সর্বত্র একঘরে হয়ে পড়ল। অনেকে অনশনায় আত্মহত্যা করলেন। অভিযোগকারীদের মধ্যে ম্যানেতুসকে পিটিয়ে মারা হলো। অন্য দেশ থেকে বিতাড়িত করা হলো। দেশের লোকেরা তার প্রতি শ্রদ্ধা জানাতে বিরাট মূর্তি প্রতিষ্ঠা করলো। প্রকৃতপক্ষে সক্রেটিস পৃথিবীর প্রথম দার্শনিক চিন্তাবিদ, যাকে তার চিন্তা দর্শনের জন্য মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে তার নশ্বর দেহের শেষ হলেও চিন্তা শেষ হয়নি। তার শিষ্য প্লেটো শিষ্য অ্যারিস্টটলের মধ্য দিয়ে সেই চিন্তার এক নতুন জগৎ সৃষ্টি হলো, যা মানুষকে উত্তেজিত করেছে আজকের পৃথিবীতে। এক অমূল্য সম্পদ।